বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শহীদপুর সিটি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আজ আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রর একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা খুবই সহজ। যেহেতু নতুন অধ্যায়, সেহেতু এই নতুন অধ্যায়ের আজ আমার আলোচনার বিষয় হলো পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসা। আজ পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় যে বিষয়গুলো আমি আলোচনা করব, সে বিষয়গুলো স্ক্রিনে দেখাবো। সে বিষয়গুলো আলোচনা করার পর্যন্ত এবং আলোচনার শেষ পর্যন্ত তোমরা থাকবে, কারণ সামনে তোমাদের যে পরীক্ষা, শুধু কলেজ পরীক্ষায় নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারপরে বোর্ড পরীক্ষা, এই সমস্ত জায়গায় বিষয়গুলো তোমরা দেখলে কিছু খুঁটিনাটি প্রশ্ন আছে যেগুলো তোমরা পাবে এবং তোমাদের স্মৃতিতে একদম অটুট হয়ে থাকবে, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনার মূল প্রসঙ্গে আসা যাক। তো তোমরা একটু স্ক্রিনে আমার সাথে থাকো এবং খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, আজ আমাদের 29 তারিখ, লেকচার নম্বর 12। তোমাদের আজ আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত সহজ। আশা করি সবার বই আছে, বইটা বের করো। পেজ নম্বর 126 থেকে 130, নতুন অধ্যায়। সবাই বই বের করছো। আজ যে বিষয়গুলো আলোচনা করব, এক নাগাড়ে আমরা একটু দেখে নিই, একটু খেয়াল করো কোন কোন বিষয়গুলো আজ আলোচিত হবে বা আলোচনার মূল প্রসঙ্গে রয়েছে, একটু খেয়াল করো। প্রথম হচ্ছে যে অংশীদারি ব্যবসার সম্পর্কে ধারণা। ইতিপূর্বে তোমরা জানো, এক মালিকানা ব্যবসায়ের অধ্যায়ের আলোচনার প্রাক্কালে আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে যে ধরনের ব্যবসা সংগঠন লক্ষ্য করা যায়, সে ধরনের ব্যবসা সংগঠনের কথা আমি আলোচনা করেছিলাম। প্রথম আলোচিত বিষয় ছিল এক মালিকানা ব্যবসা, তারপর অংশীদারি ব্যবসা, এছাড়া যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, সমবায় সমিতি এবং অন্যান্য ব্যবসা। তো সে বিষয়গুলোর আলোকে দ্বিতীয় সেই সংগঠনের আলোকে আমাদের দেশে যে ব্যবসাটা আমরা দেখে থাকি, এটা হচ্ছে যে অংশীদারি ব্যবসা। তো অংশীদারি ব্যবসায়ের সম্পর্কে আমরা জানতে পারবো। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞার মধ্যেই অনেকগুলো বিষয় আসবে, যেটা থেকে এর বৈশিষ্ট্যটা বেরিয়ে আসবে। তোমরা সংজ্ঞাগুলো ভালো করে দেখবে আশা করি। তারপর এই অংশীদারি ব্যবসার গঠন প্রণালী, কিভাবে এটা গঠন করতে হয়, সেটা যদি তোমরা জানো তাহলে আরও সুন্দরভাবে বিষয়গুলো জানবে এবং তোমরা অংশীদারি কারবারের গঠন প্রণালীটাই এইচপি আকারে বাছাই করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলে আসা যাক আলোচনার মূল প্রসঙ্গে। প্রথমেই অংশীদারি ব্যবসা সম্পর্কে ধারণা। অংশীদার কি আসলে? কনসেপ্ট অফ পার্টনারশিপ বিজনেস। অংশীদার হলো কোনো ব্যবসায় একা না করে কমপক্ষে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে, সেটা বন্ধুবান্ধবী হতে পারো, ঘনিষ্ঠ বা ভাই ব্রাদার বা অন্যান্য লোকজনের একই সমমনা ব্যক্তিও হতে পারো, নাও হতে পারো। অর্থাৎ আর্থিক সামর্থ্য রয়েছে এমন কতিপয় ব্যক্তি, কমপক্ষে 2 জন, সর্বোচ্চ আইনে সীমাবদ্ধ আছে 2-এর অধিক কতিপয় ব্যক্তি একত্রিত মিলিত হয়ে যে ব্যবসা সংগঠন গড়ে তুলবে, তাকে আমরা আপাত দৃষ্টিতে অংশীদারি ব্যবসা বলবো। আমি একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারো। মনে করো তোমরা 3 জন ঘনিষ্ঠ বন্ধু, সারা, জাকিয়া, ওয়াহিদা। তারা একত্রে তারা পড়াশুনো করছে একসাথে, ইউনিভার্সিটিতেও পড়ছে একসাথে, ব্যবসায় শিক্ষা শাখায়। তো পড়াশুনো করার পাশাপাশি তারা চিন্তা করলো যে তারা একটা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবে। এজন্য একটা গিফট কর্নারের দোকান দিল। তো সে অনুযায়ী প্রত্যেকে 10,000 টাকা করে মূলধন দিয়ে তারা 30,000 টাকা মনে করো ব্যবসায় পদার্পণ করলো। এখন এই 30,000 টাকার মধ্যে দোকান ভাড়া সহ যাবতীয়
মালামাল ক্রয় করে তারা ছোট্ট পরিসরে গিফট কর্নার বক্সে তারা ব্যবসাটা আপাতত শুরু করলো। এভাবে তাদের ব্যবসাটা হলো। এক্ষেত্রে তারা নিজেরা মৌখিকভাবেও চুক্তি করতে পারে, আবার লিখিতভাবেও চুক্তি করতে পারে। তোমাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, চুক্তিটা লিখিত হওয়া ভালো না মৌখিক থাকা ভালো? হ্যাঁ, মৌখিক থাকা ভালো নয়, অবশ্যই লিখিত থাকা ভালো, এই কথাই তোমরা বলবে। আই থিঙ্ক সো। এটা গেল। এভাবে যদি তারা কোনো ব্যবসা শুরু করে এটাকে আমরা অংশীদারি ব্যবসা বলবো। আবার আমাদের দেশে অংশীদারি আইন 1932 সালের। সেই আইনের 4 ধারায় বলা হয়েছে, পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন পারসন হু হ্যাভ অ্যারেঞ্জ টু শেয়ার দি প্রফিট অফ এ বিজনেস ক্যারিড অন বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। অর্থাৎ সকলের দ্বারা, সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে যে চুক্তিবদ্ধ মধ্যকার যে সম্পর্ক সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলি। আশা করি অংশীদারি আইনের 4 ধারায় যে সংজ্ঞাটা বলা হয়েছে সে সংজ্ঞা থেকে তোমরা কিছুটা হলেও ধারণা পেলে। আবার আমাদের দেশে 1932 সালের আইন বলবৎ হওয়ার পূর্বে 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইনের 1 ধারায় কি বলা হয়েছিল, মুনাফা লাভের উদ্দেশ্যে যৌথভাবে পরিচালিত ব্যবসায়ে লিপ্ত ব্যক্তিদের মধ্যে বিদ্যমান সম্পর্ককে অংশীদারি ব্যবসা বলে। তাহলে এই সংজ্ঞা পড়ে আমরা কি কি জানতে পারলাম? সংজ্ঞা পড়ে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। অংশীদারি ব্যবসা হলো 2 বা 2-এর অধিক ব্যক্তিদের একটা চুক্তিবদ্ধ সম্পর্ক। আর 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে এই ব্যবসা গঠন করে থাকে। আর এই অংশীদারদের মধ্য থেকে একজন প্রতিনিধি করে বা ব্যবসা পরিচালনা করে। এতে বেশি পুঁজি বা দক্ষতার প্রয়োজন হয়। কার তুলনায়? এটা অবশ্যই এক মালিকানা ব্যবসায়ের তুলনায়। আশা করি বিষয়টা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তো পরিশেষে আমি এটাই বলবো, একাধিক ব্যক্তির চুক্তির ভিত্তিতে গড়ে ওঠা ব্যবসা সংগঠনই হলো মূলত অংশীদারি ব্যবসা। তোমাদের যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে অংশীদারি ব্যবসা কি, তাহলে একাধিক ব্যক্তির চুক্তির ভিত্তিতে গড়ে তোলা ব্যবসা হলো অংশীদারি ব্যবসা। আর যদি বলে অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়, তাহলে আইনের আলোকে তোমাদেরকে বিষয়টা বলে দিতে হবে। প্রথম এক কথায় উত্তর দিয়ে দ্বিতীয় স্টেপে তোমরা অনুধাবনমূলক প্রশ্নে সংজ্ঞাটা দিয়ে দেবে যে কমপক্ষে 2 জন, কমপক্ষে 2-এর অধিক, এবং সাধারণ ব্যাংকিং অংশীদারি হলে 2 থেকে 10 জন, সাধারণ অংশীদারি হলে 2 থেকে 20 জন। কতিপয় ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তির বিনিময়ে 1932 সালের আইন অনুযায়ী যে কারবার গড়ে তোলে তাকে আমরা অংশীদারি কারবার হিসেবে আখ্যায়িত করতে পারি। তো এই বিষয়টা সম্পর্কে আশা করি তোমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে একটা ধারণা পেলে। এখন আমি একটা তোমাদের ছবি দেখাবো। অংশীদারি ব্যবসা করতে গেলে দেখো, একজন হলে অংশীদারি ব্যবসা হবে না, এটা হতে গেলে অবশ্যই 1-এর অধিক হতে হবে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে তোমাদের। এই ছবিতে বোঝানো হয়েছে যে যে সমস্ত কাজ একার পক্ষে করা সম্ভব নয় সে সমস্ত কাজের সমাধানের জন্য 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে এই কারবার গঠন করতে পারে। এটা মূলত অংশীদারি কারবারের একটা ক্রাইটেরিয়া বা একটা সিম্বল, সিগনেটি যাই হিসাবে তোমরা এটা বলতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এ কথা আমরা একমত যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে অংশীদারি কারবার গড়ে তোলে। এখন অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে এখানেও দেখো একটা চিত্র এখানে আমি দেখিয়েছি তোমাদের। এখানেও কিন্তু সমমনা বা বিভিন্ন শ্রেণীর মানুষ, কতিপয় চুক্তি, একটি সাধারণ অংশীদারি ব্যবসার একটা চিত্র দেওয়া আছে। কতিপয় পার্টনার, সেটা বেশি বয়স কম বয়স যে কোনো টাইপের বয়সের লোকজন একত্রিত মিলিত হয়ে এই ব্যবসাটা গঠন করেছে। এখন আমি যে সংজ্ঞাগুলো বললাম এই সংজ্ঞাগুলোর আলোকে অংশীদারি ব্যবসার অনেকগুলোই বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব বা বেরিয়ে আসবে। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমি তোমাদেরকে আলোচনা করব। তো বর্তমান প্রেক্ষাপটে অংশীদারি ব্যবসা অনেকটাই এক মালিকানা ব্যবসার মতো প্রাচীন ধরনের ব্যবসা হয়ে গেছে বলা যায়। এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যা তাকে অন্য ব্যবসা থেকে পৃথক করেছে। সেই বৈশিষ্ট্যগুলোই আমি এখন আলোচনা করব।
তো দেখো সদস্য সংখ্যা, প্রথম যে বৈশিষ্ট্যটার প্রথম যে সংজ্ঞা এটা পয়েন্টটা আলোচনা করব সেটা কি সদস্য সংখ্যা। প্রত্যেকটা ব্যবসায়েরই কিন্তু সদস্য সংখ্যা থাকে। অংশীদারি কারবারের সদস্য সংখ্যার ক্ষেত্রে ব্যতিক্রম নাই। আমাদের দেশের 1932 সালের অংশীদারি আইনে কমপক্ষে 2 জন স্বেচ্ছায় মিলিত হবে চুক্তিবদ্ধ হয়ে এবং সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি কারবার করতে গেলে সেটা সদস্য সংখ্যা হতে হবে অবশ্যই 2 থেকে 10 জন। তাহলে এই সদস্য সংখ্যার মধ্যে লিমিটেশন থাকলে আমরা তাকে অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য করব। তাহলে এই কথাটা আমরা বলতে পারি। 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে চুক্তিবদ্ধ সম্পর্ক। এটা বলার অপেক্ষা রাখে না। চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে চুক্তি মূলত অংশীদারি কারবারের মূল ভিত্তি, এটা বলতে হবে আমাদের। চুক্তিবদ্ধ সম্পর্ক না থাকলে কোনো কিছুই পদমর্যাদার দিক থেকে হোক, কোনো কাজের মধ্যে হোক, সেটা আইন অনুযায়ী বলবৎ করা যায় না। এই জন্য অংশীদারি কারবারের চুক্তি 2 ভাবে সম্পাদন করার কথা বলা হয়েছে। প্রথমটা হলো লিখিত চুক্তি, অন্যটা হলো মৌখিক চুক্তি। লিখিত বা মৌখিক যাই হোক না কেন চুক্তিটা অবশ্যই নিবন্ধিত হতে হয়। তাহলে কেন নিবন্ধিত হতে হয়? কারণ ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য মূলত অংশীদারি ব্যবসাটা চুক্তিবদ্ধ হওয়া প্রয়োজন। এরপর পারস্পরিক আস্থা এবং বিশ্বাস, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। 3 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি একটু খেয়াল করো। পারস্পরিক আস্থা ও বিশ্বাস যদি না থাকে তাহলে অংশীদারি ব্যবসা সম্পাদন করা সম্ভব না। কারণ আমাদের অংশীদারদের মধ্য থেকেই কিন্তু কেউ না কেউ এই ব্যবসাটা পরিচালনা করবে। আর যেহেতু এই ব্যবসাটা পরিচালনা করবে, সবাই তাকে আস্থার সাথে বিশ্বাসের সাথে কাজ করার সুযোগ দিতে হবে, তার উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কারণ বিরোধিতা করলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন যেমন সম্ভব হবে না, আর তুমি যে উদ্দেশ্যে ব্যবসাটা পরিচালনা করবে সেটাও সম্ভব হবে না। এই জন্য পারস্পরিক আস্থা ও বিশ্বাস এই ব্যবসায়ের অন্যতম একটা বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা যেতে পারে। 4 নম্বর পয়েন্ট যেটা আমি আলোচনা করব দেখো সেটা হচ্ছে যে গঠন এবং পরিচালনা। গঠন এবং পরিচালনা বলতে এটাকেই বোঝানো হয়েছে, অবশ্যই গঠন হতে হবে 1932 সালের আইন অনুযায়ী। আর এই কারবার গঠন করতে গেলে সকলের পক্ষে বা সকলের দ্বারা একজনের দ্বারা পরিচালিত হতে হবে। আর যে সমস্ত 1932 সালের অংশীদারি আইনের যে নিয়ম শৃঙ্খলার কথা বলা হয়েছে, চুক্তিবদ্ধ হয়ে নিবন্ধকের কিসে রেজিস্ট্রি করে ব্যবসাটা পরিচালনা করতে হবে, সে সমস্ত বিষয় এখানে উল্লেখ করতে হবে। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো মূলধন সরবরাহ। অবশ্যই এটা একটা অতি জরুরি একটা বিষয়, কারণ ক্যাপিটাল ইজ দ্য সেকেন্ড গড অফ বিজনেস ট্রানজ্যাকশন, বিজনেস অর্গানাইজেশন। বিকজ ক্যাপিটাল যথাযথ না থাকলে প্রতিষ্ঠানের প্রাণশক্তি যেমন বেঁচে থাকে না, তেমনি টাকা ছাড়া কোনো কাজ সম্পাদন করাও সম্ভব নয়। এজন্য মূলধন সরবরাহের কথা এখানে উল্লেখ করা হয়েছে। অংশীদারি ব্যবসায় সমপরিমাণ বা চুক্তি অনুযায়ী অংশীদাররা মূলধন সরবরাহ করে থাকে। তবে চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন বিনিয়োগ না করেও কিন্তু অংশীদারি ব্যবসা হতে পারে। যেমন কেউ ভালো কাজ জানে, সে কর্মী অংশীদার। কেউ টাকা দেবে, কাজ করবে না, সে ঘুমন্ত অংশীদার। এ ধরনের অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের বিভিন্ন ধরন আমরা আলোচনার মধ্যে পরবর্তীতে আমরা আলোচনা করব। তবে এটাই জানবে, মূলধন সরবরাহ করা প্রত্যেক অংশীদারি ব্যবসায়ের জন্য অত্যাবশ্যকীয় একটা কর্তব্য। আর এটা একটা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হিসেবে এটা সে চুক্তি অনুযায়ী অর্থ মূলধন দিতেও পারে, না দিয়েও কিন্তু অংশীদারি ব্যবসাটা হতে পারে। সুন্দর একটা কথা। লাভ লোকসান বন্টন, এখানে হচ্ছে যে বিষয়ের অংশীদারি ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষ্য করা যায়। ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অ্যান্ড লস। অংশীদারি ব্যবসার চুক্তি অনুযায়ী এই লাভ লোকসান বন্টন হয়। আর চুক্তিতে যদি না উল্লেখ থাকে তাহলে সমহারে লাভ লোকসান বন্টন করা হয়। এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে অংশীদারি ব্যবসায়ের যদি কেউ টাকা না দিয়ে অংশীদার হতে পারে, সেক্ষেত্রে তাদের চুক্তিতে উল্লেখ থাকবে যে লস হলে কতটুক ভোগ করবে, লাভ হলে কতটুক ভোগ করবে। এভাবে উল্লেখ করে তাদেরকে অংশীদার হিসেবে গণ্য করা যায়। এই জন্য বলা হয়েছে লাভ লোকসান বন্টনও কিন্তু অংশীদারি ব্যবসায়ের অন্যান্য ব্যবসার থেকে আলাদা একটা ফ্যাক্ট। পারস্পরিক প্রতিনিধিত্ব, এটা বলার অপেক্ষা রাখে না। এই কারণেই, কারণ
পারস্পরিক প্রতিনিধিত্ব করবে কে? আমাদের মধ্য থেকে মানে যারা আমরা পার্টনার অংশীদারি ব্যবসা করতেছি বা পরিচালনা করতেছি, এদের মধ্য থেকে কোনো ব্যক্তি। আর এই ব্যবসায়ের অংশীদারদের মধ্যে আইন অনুযায়ী পারস্পরিক প্রতিনিধিত্বের সম্পর্ক যেহেতু স্থাপিত হয়, আর তাই এক্ষেত্রে সবাই একে অন্যের প্রতিনিধি বা মুখ্য ব্যক্তি হিসেবে কাজ করে। এই জন্য বলা হয়েছে যে পারস্পরিক প্রতিনিধি হিসেবে এই ব্যবসাটা প্রতিনিধির যেমন সুযোগ দিয়ে থাকে, তেমনি একজন আরেকজনের প্রতি একজন কাজ মানতে বা তার দিয়ে কর্তৃত্ব আরোপণ করতে তাদের মনোনিবেশ করে থাকে। এই জন্য প্রতিনিধিত্ব সুযোগ এ ব্যবসায়ের একটা পারস্পরিক প্রতিনিধিত্ব অন্যতম বৈশিষ্ট্য। সদস্যদের যোগ্যতা কেন বলা হয়েছে? এই ব্যবসা যে কেউ ইচ্ছা করলে এই ব্যবসা করতে পারে না, এটা তোমরা জানো। আর এটা হতে গেলে সর্বনিম্ন কিছু যোগ্যতা বা ক্যাপাবিলিটি থাকতে হবে। এজন্য আইনে উল্লেখ রয়েছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ছাড়া অন্য কোনো প্রাপ্তবয়স্ক পাগল, দেউলিয়া বা দেশদ্রোহী এ ব্যবসায় সদস্য হতে পারবে না। এমনকি ভিনদেশি হলেও এ ব্যবসা করতে পারবে না যদি আইনের বিধান না থাকে। তবে কোনো বিদেশি এ ধরনের ব্যবসার সদস্য হতে চাইলে সরকারের অনুমতির প্রয়োজন নিয়ে কিন্তু এ ব্যবসাটা পরিচালনা করবে। এর পরবর্তীতে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে আইনগত সত্তার অনুপস্থিতি, অ্যাবসেন্ট অফ লিগাল এন্টিটি। এই লিগাল এন্টিটির কথা কেন বলা হয়েছে? কারণ লিগাল এন্টিটির মাধ্যমে যে কোনো ব্যবসা তার আইনগত সত্তা মেনে নেওয়ার জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। আর এই ব্যবসায়ের এ ধরনের যদি লিখিত আকারে কোনো চুক্তি না করে তাহলে এ ধরনের কাজ করতে পারে না। অংশীদারি ব্যবসা নিবন্ধিত হোক বা না হোক এর কোনো আইনগত সত্তা সৃষ্টি হয় না, ফলে ব্যবসা নিজের নামে পরিচিত বা পরিচালিত হতে পারে না। পৃথক আইনগত সত্তা না থাকায় এই ব্যবসায়ের স্থায়িত্ব অংশীদারের উপর নির্ভর করে। এ কারণে বলা হয়েছে এই ব্যবসা কি করে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। এটা অংশীদারদের নিজ ইচ্ছা বা মর্জির উপর হয়ে থাকে। পরবর্তী লাস্ট যে পয়েন্টটা রয়েছে নিবন্ধন। নিবন্ধন অবশ্যই অংশীদারি ব্যবসার একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ এই কারণে আমি এটা বলছি, কারণ নিবন্ধন যদি না থাকে কোনো ব্যবসা সঠিকভাবে চলতে পারে না। আর যেহেতু অংশীদারি আইনের অংশীদারি ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক নয় এ ব্যবসায়ের ক্ষেত্রে, তাই নিবন্ধন করার থেকে এ ব্যবসা অনেকে আগ্রহী হয় না নিবন্ধন করার জন্য। আর এই কারণেই নিবন্ধন হওয়া এই ব্যবসায়ের একটা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হয়। তাই এ কারবার নিবন্ধিত বা রেজিস্ট্রি হওয়া প্রয়োজন। লাস্ট যে পয়েন্টটা আমি বলবো, বিলোপ সাধন। অংশীদারি ব্যবসা পৃথক আইনগত সত্তা না থাকায় এর বিলোপ সাধন বা স্থায়িত্ব বিষয়টি অংশীদারদের ইচ্ছার উপর নির্ভর করে। কারণ অংশীদারের মৃত্যু হলে, পাগল বা দেউলিয়া হলে বা স্থায়ীভাবে পরিচালনা অসক্ষমতা প্রয়োগ করলে এ কারবার বিলোপ সাধন ঘটে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অংশীদারি ব্যবসা সম্পর্কে ধারণা দিলাম এবং অংশীদারি ব্যবসার যে বৈশিষ্ট্য রয়েছে, বেসিক বা মেজর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেগুলো আমি আলোচনা করলাম। এখন এই অংশীদারি কারবার গঠন করতে গেলে কি কি প্রসেস বা ক্রাইটেরিয়ায় করতে হবে যাতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়, তো সে বিষয়ে আমি এখন আলোচনা করব। তোমরা 130 পৃষ্ঠা বের করো। 130 পৃষ্ঠায় দেওয়া আছে, 130 পৃষ্ঠা, পেজ নম্বর 130। 130 পৃষ্ঠায় দেওয়া আছে অংশীদারি কারবার কিভাবে গঠন করতে হয়। এখানে পার্টনারশিপের একটা লোগো দেওয়া আছে। আমি এখানে ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি অংশীদারি কারবার কিভাবে গঠন করা যায়। একটু চিত্রটা দেখলেই বুঝতে পারবে। অংশীদারি কারবারে গঠন করা হলে একটা পার্টনারশিপ আসলে 1932 সালের আইন অনুযায়ী যারা প্রথমে 2 বা ততোধিক ব্যক্তির কথা বলা হয়েছে, যারা প্রথমে ব্যবসাটাকে পরিচালনার জন্য বা ব্যবসা শুরু করার জন্য উদ্যোগ নেবে তাদেরকে উদ্যোক্তা বলা হয়। অর্থাৎ যারা প্রথমে ব্যবসাটা শুরু করার জন্য মনোনিবেশ করে। এজন্য
দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা গঠন করে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলি। আর এই অংশীদারি ব্যবসা করতে গেলে দেখো এখানে একটা ছকের মাধ্যমে কিছু কার্যাবলী পরিচালনা করতে হয়। সেই কার্যাবলীগুলো কি এখানে ছকে দেখা আছে। প্রথম হচ্ছে কি করতে হবে, সদস্য পদ গ্রহণ বা একাধিক সদস্য, মানে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে এই ব্যবসাটা গঠন করতে হবে। তারপর চুক্তি সম্পাদন, দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত তারা নিজেরা খসড়া করে উপনীত হবে এবং হওয়ার পর তারা চুক্তিবদ্ধ হয়ে তারা ব্যবসাটা পরিচালনা করার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। কারণ এই ব্যবসা যদি সদস্য সংখ্যা গ্রহণ করবে, সে চিন্তা করবে প্রথম অবস্থায় একাধিক সদস্যর কথা কেন বলা হয়েছে, সে চিন্তা করবে এটা কি ব্যাংকিং অংশীদারি না সাধারণ অংশীদারি। যদি ব্যাংকিং অংশীদারি হয় তাহলে 2 থেকে 10 জন, আর যদি সাধারণ অংশীদারি হয় 2 থেকে 20 জন তারা সদস্য নিয়ে সদস্য সংগ্রহ করে কাজ করবে। এবার আসে চুক্তিবদ্ধ সম্পর্ক বা চুক্তি সম্পাদন। এ পর্যায়ে এসে এই চুক্তি অংশীদারি কারবারের যেহেতু মূল ভিত্তি, তাই ভবিষ্যতে ঝগড়া বিবাদ বা বিভিন্ন কলহ সমস্যা সমাধানের জন্য তহবিল তসরুপ সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তারা মূলধন কিভাবে সরবরাহ করবে, লাভ লোকসান কীভাবে বন্টন করা হবে, কার দায়িত্ব কতটুকু থাকবে, কে কতটুকু প্রতিনিধিত্ব করবে, এই সমস্ত বিষয় চুক্তি লিখিত মৌখিক উভয়ভাবে করা যেতে পারে। তবে লিখিত হয়, চুক্তি সম্পাদন হয় ভালো। এভাবে চুক্তি লিখিত হওয়ার পর চুক্তিপত্রে এমনভাবে তৈরি করা উচিত যাতে ভবিষ্যৎ সব পরিস্থিতি বা সদস্যদের সমস্যা মোকাবেলায় ওতপ্রোতভাবে কাজ করে। এরপরে আসে নিবন্ধন। এখন নিবন্ধন তো এমনি এমনি হয় না, তোমরা জানো। নিবন্ধন করতে গেলে কিছু কারণ আছে, যেমন নিবন্ধন পাওয়ার পরপরই নিবন্ধন পাইতে গেলে আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে 1932 সালের আইন অনুযায়ী সেগুলো যথাযথভাবে পালন হয়েছে কিনা সেগুলো দেখা। নিবন্ধিত ব্যবসা অনিবন্ধিত ব্যবসার কি থেকে বেশি যেহেতু সুবিধা পায়, তাই নিবন্ধনের জন্য একটা তথ্য ফর্ম অফিস থেকে তথ্য দেবে, সেখান থেকে সব কিছু নিয়ে গবেষণা করে সব কিছু ফুলফিল করে তারপর তারা সামনের দিকে এগিয়ে যাবে। এর পরবর্তীতে নিবন্ধক যদি মনে করে যে ব্যবসাটা করা অনুমোদন দেয়া যেতে পারে তাহলে তারা অনুমোদন দেবে, আদারওয়াইজ তারা অনুমোদন দিবেন না। এজন্য নিবন্ধন করার জন্য এই কারবারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করা হয়েছে। আর এই নিবন্ধন করার জন্য তারা ব্যবসা আরম্ভ করবে, কখন আরম্ভ করবে, যখন সব কিছু সঠিকভাবে দেবে, দেওয়ার পর তারা দেখবে যে ব্যবসা আরম্ভ করা যায় কি না, তখন তারা নিবন্ধনে ছাড়পত্র দেবে, দিলেই তো কিন্তু তখন তারা কার্য আরম্ভ শুরু করতে পারবে। এরপর অনুমতি সংগ্রহ পর্যায়, 4 নম্বরে এসে অনুমতি সংগ্রহ পর্যায়ে বলতে ঠিক নিবন্ধনের সময় কিন্তু চুক্তি সম্পাদনের পরপরই নিবন্ধন কার্যারম্ভ বা ব্যবসারম্ভ অনুমতিপত্র সংগ্রহ এগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আর এই কাজ করতে যে নিবন্ধক বিষয়াবলী কার্যাবলী সম্পাদনের পর এ পর্যায়ে সরকারের নির্ধারিত সংস্থা হতে কার্যারম্ভের অনুমতি সংগ্রহ করতে হবে। ব্যবসায়ের প্রকৃতি অনুসারে ইউনিয়ন, সিটি কর্পোরেশন বা পৌরসভা হতে অনুমতিপত্র নিতে হবে। এর পরবর্তী যে সে কী করতে পারবে, কার্য আরম্ভ করতে হবে। এখন এখানে ট্রেড লাইসেন্সের একটা ব্যাপার রয়েছে। ব্যবসা শুরু করার জন্য, অংশীদারি ব্যবসা শুরু করার জন্য স্থানীয় সরকার বা পৌরসভা থেকে যে অনুমতিপত্র দেওয়া হয় তাকে ট্রেড লাইসেন্স বলা হয়। এটা বিভিন্ন সময় পরীক্ষাতে আসে, তোমরা এই পরীক্ষাতে এই বিষয়গুলো দেখবে এবং এই বিষয়টা পড়বে। এখান থেকে আসা মতো প্রশ্ন কি, ট্রেড লাইসেন্স কি, কিন্তু ট্রেড লাইসেন্সের কথা আমি তোমাদের মুখে বললাম, এখানে কিন্তু স্পেসিফিক কোনো জায়গা উল্লেখ নেই। তবে আলোচনার পরবর্তীতে এটা আমি দেখাবো। এর পরবর্তীতে যে কাজটা করবে যে কার্য আরম্ভ, স্টার্ট বিজনেস, অর্থাৎ কার্য আরম্ভ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের উপরোক্ত বিষয় যদি যথাযথভাবে পালন করা হয় তাহলে নিবন্ধক কী করবে, সন্তুষ্টি চিত্তে তার কার্য পরিচালনার জন্য অনুমতি দিয়ে দেবে। আর এই অনুমতি পাওয়ার পরেই সে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করে অংশীদারদের সাথে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারবে। সেক্ষেত্রে চুক্তিপত্র ব্যবসায়ের মূল সংবিধান হিসেবে বিবেচিত হবে। কোনো বিষয় সম্পর্কে চুক্তিতে যদি সুস্পষ্ট উল্লেখ না থাকে তাহলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তারা ব্যবসাটা পরিচালনা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এ পর্যন্তই আলোচনা করলাম। তোমরা বাসায় কি করবে, বাসায় তোমরা এই অংশীদারি ব্যবসার গঠন যে প্রণালী এটা তোমরা বাসায় শিখবে এবং এসপি করবে, যাতে তোমরা আরও
বেশি বেশি পড়তে পারো এবং জানতে পারো। তো আজকে আমি আলোচনা করলাম কি 1932 সালের আইন অনুযায়ী কমপক্ষে 2 জন, ব্যাংকিং অংশীদারি হলে সর্বোচ্চ 10 জন এবং সাধারণ অংশীদারি হলে সর্বোচ্চ 20 জন। এই যে মূল যে বিষয়গুলো এখন বলতেছি এইগুলো এমসিকিউতে আসার মতো, ঠিক আছে। মিলিত হয়ে নিজেরা স্বেচ্ছাকৃতভাবে যে কারবার গড়ে তোলে তাকে আমরা অংশীদারি কারবার বলবো। অংশীদারি কারবারের চুক্তি 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে মৌখিক, তবে লিখিত হয় উত্তম। এখানে ট্রেড লাইসেন্সের একটা বিষয় এসেছে। ট্রেড লাইসেন্স হলো সিটি কর্পোরেশন বা যে কোনো ব্যবসা করতে বলে, সেটা এক মালিকানা হোক অংশীদারি হোক, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ব্যবসা পরিচালনার জন্য যে অনুমতি বা একটা লাইসেন্স দেওয়া থাকে সেটাকে ট্রেড লাইসেন্স বলা হয়। অংশীদারি ব্যবসার গঠন 3টা স্টেপে সম্পাদন করা হয়েছে। একটা হচ্ছে যে সদস্য সংগ্রহ বা সদস্যদের পদ, তারপর হচ্ছে চুক্তি সম্পাদন, তারপর নিবন্ধন কার্য আরম্ভ এবং অনুমতিপত্র সংগ্রহ, লাস্ট হচ্ছে যে কি কার্য আরম্ভ। এই বিষয়গুলো মূলত আজ আলোচনা করা হলো। আর গঠন বৈশিষ্ট্যগুলোর কথা তো বলার অপেক্ষা রাখেন, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে ছিল সদস্য সংখ্যা, চুক্তিবদ্ধ সম্পর্ক, অসীম দায়, আস্থা ও বিশ্বাস, মূলধন সরবরাহ, লাভ লোকসান বন্টন, গঠন ও পরিচালনা, আইনগত সত্তার অনুপস্থিতি, প্রতিনিধিত্বের সুযোগ এবং বিলোপ সাধন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, আর আলোচনা বেশি দীর্ঘ করব না। সবাই বাসায় ভালোভাবে পড়বে এবং শিখবে, যাতে তোমরা বিষয়গুলো ভালোভাবে আরও ভালোভাবে বুঝতে পারো। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফিজ।